নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের পেনশনারদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পেনশন সংক্রান্ত বেশ কিছু নিয়মের বর্তমানে পরিবর্তন আনা হয়েছে। পেনশন সংক্রান্ত কোন কোন নিয়মের পরিবর্তন আনা হয়েছে এবং আগামী দিনে পেনশন সংক্রান্ত কোন কোন নিয়মগুলি প্রযোজ্য থাকছে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল সরকারি কর্মীদের পাশাপাশি সকল পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। আমরা সর্বপ্রথমে জেনে নেব পেনশন মূলত কত প্রকার। বর্তমান দিনে পেনশন মূলত 4 ধরনের চালু আছে। একটি হলো সুপার অ্যানুয়েশন পেনশন, দ্বিতীয়টি হলো রিটায়ারিং পেনশন, তৃতীয়টি হলো কম্পেনসেশন পেনশন এবং চতুর্থটি হলো ইনভ্যালিড পেনশন। 4 ধরনের পেনশন মূলত চালু থাকলেও বর্তমান দিনে বেশি প্রচলিত হচ্ছে প্রথম দুটি, অর্থাৎ সুপার অ্যানুয়েশন পেনশন এবং রিটায়ারিং পেনশনটি। অপর দুটি অর্থাৎ শেষের দুটি পেনশনটি তুলনামূলকভাবে অনেক কম প্রচলিত। এই 4 ধরনের পেনশনের মূলত যে ডিফারেন্সগুলি হলো, সেই ডিফারেন্সটা হলো প্রথমত সুপার অ্যানুয়েশন পেনশন হচ্ছে আপনি যথারীতি নির্দিষ্ট সময়ে চাকরিতে যোগদান করলেন এবং চাকরির নিয়ম অনুযায়ী আপনার যত বছর বয়সে রিটায়ার অর্থাৎ অবসর গ্রহণ করার কথা, ঠিক তত বছর বয়সেই যদি আপনি অবসর গ্রহণ করে থাকেন তাহলে আপনাকে যে পেনশনটি প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে সেটি হলো সুপার অ্যানুয়েশন পেনশন। অর্থাৎ উদাহরণ হিসাবে বলতে গেলে আপনি ধরুন 30 বছর বয়সে চাকরি পেলেন এবং 60 বছর বয়সে আপনার অবসর নেওয়ার কথা, তাহলে সেক্ষেত্রে 60 বছর বয়সে অবসর নেওয়ার পর আপনাকে সরকারের তরফ থেকে 60 বছর বয়স থেকে যে পেনশনটি প্রোভাইড করা হবে সেটি হলো সুপার অ্যানুয়েশন পেনশন। অপরটি হলো রিটায়ারিং পেনশন। রিটায়ারিং পেনশনটি হলো আপনি অবসর গ্রহণ করার অর্থাৎ নির্দিষ্ট সময়ের অবসরের আগে যদি কোনো কারণে স্বেচ্ছা অবসর নিতে চান অর্থাৎ ভলান্টিয়ার রিটায়ারমেন্ট নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে যে পেনশনটি প্রোভাইড করা হবে তাহলে সেটা হবে রিটায়ারিং পেনশন। এই বিষয়টি একটি উদাহরণ হিসাবে বলতে গেলে আপনি ধরুন 30 বছর বয়সে চাকরিতে যোগদান করেছেন এবং 20 বছর চাকরি সম্পূর্ণ করেছেন, অর্থাৎ 50 বছর বয়সের পর আপনি স্বেচ্ছা অবসর নিতে চান অর্থাৎ আর চাকরি করতে চান না। তাহলে যেহেতু আপনার 20 বছর চাকরি এখানে কমপ্লিট হয়েছে, তাই সেহেতু আপনি সরকারের কাছ থেকে পেনশন পাওয়ার জন্য যোগ্য এবং এক্ষেত্রে সরকারের তরফ থেকে আপনাকে যে পেনশনটি প্রোভাইড করা হবে সেটা হবে রিটায়ারিং পেনশন। এবার তৃতীয়ত যে পেনশনটি সেটি হলো কম্পেনসেশন পেনশন। কম্পেনসেশন পেনশনটি হলো মূলত আপনি যে পদে আপনাকে এখানে যোগদান করানো হয়েছে অর্থাৎ যে পদের আপনি কর্মচারী, সেই পদটি যদি আগামী দিনে ভবিষ্যতে সরকারের তরফ থেকে বন্ধ হয়ে যায় বা লুপ্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে আর ওই পদের জন্য কোনো প্রয়োজন হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্ষেত্রে অবসর গ্রহণ করার পর যে পেনশনটি আপনাকে প্রোভাইড করা হবে সেটি হবে কম্পেনসেশন পেনশন। অর্থাৎ এক্ষেত্রে এক কথায় বলতে গেলে আপনি ধরুন যে পদের জন্য নিয়োগপত্র পেয়েছিলেন, বর্তমানে সেই পদটি আর সরকারের তরফ থেকে রাখা হয়নি বা লুপ্ত করে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে আপনাকে অবসর গ্রহণ করিয়ে যে পেনশনটি সরকারের তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে সেটাকে বলা হয় কম্পেনসেশন পেনশন। এবং চতুর্থটি হলো ইনভ্যালিড পেনশন। ধরুন আপনি চাকরিতে যথারীতি যোগদান করেছেন, চাকরিতে যোগদান করার পর কিছুদিন চাকরি করার পর আপনি মানসিক এবং শারীরিকভাবে অক্ষম হয়ে পড়লেন এবং এই কারণে আপনি আর আগামী দিনে চাকরি করতে যেতে পারছেন না। তাহলে সেক্ষেত্রে আপনাকে অবসর গ্রহণ করানোর পর আপনাকে যে পেনশনটি প্রোভাইড করা হবে সে পেনশনটি হবে ইনভ্যালিড পেনশন। অর্থাৎ মূলত পেনশন এখানে 4 প্রকারের বর্তমান দিনে প্রযোজ্য আছে, তবে সবথেকে বেশি অর্থাৎ 98% পেনশন দেখা যায় মূলত সুপার অ্যানুয়েশন এবং রিটায়ারিং পেনশন, এবং অপর যে দুটি পেনশন সেটি তুলনামূলকভাবে খুবই কম দেখা যায় অর্থাৎ খুবই কম লক্ষ্য করা যায় সরকারি কর্মচারী বা পেনশনারদের ক্ষেত্রে। এবার আমরা জানবো বর্তমান নিয়ম অনুযায়ী কত বছর চাকরি করলে আপনি পেনশনের জন্য যোগ্য, অর্থাৎ কত বছর চাকরি করার পর আপনি অবসর গ্রহণ করলে পেনশন পাবেন। এর সঠিক উত্তরটি হলো আপনি চাকরিতে যোগদান করার পর অন্ততপক্ষে 10 বছর যদি কন্টিনিউয়াস চাকরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি রিটায়ার করার পর পেনশন পেতে পারেন। তবে এটি মনে রাখা দরকার 10 বছর চাকরি করার পর যদি আপনি অবসর গ্রহণ করে থাকেন তবেই সেক্ষেত্রে আপনি এক্ষেত্রে পেনশন পাবেন, কিন্তু 10 বছর চাকরি করে যদি আপনি স্বেচ্ছা অবসর নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পেনশনের জন্য যোগ্য নন। অর্থাৎ একটা সহজ ভাষায় বোঝাতে গেলে ধরুন আপনি 50
বছর বয়সে চাকরি পেয়েছেন এবং 50 বছর বয়সে চাকরি পাওয়ার পর আপনার 60 বছর বয়সে সরকারি নিয়ম অনুযায়ী আপনাকে অবসর নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনার 10 বছর চাকরি কমপ্লিট হচ্ছে এবং এই ক্ষেত্রে আপনি পেনশনের জন্য যোগ্য। কিন্তু আপনি ধরুন এক্ষেত্রে 40 বছর বয়সে চাকরি পেয়েছেন এবং 10 বছর বয়সে আপনি চাকরি করলেন, অর্থাৎ 50 বছর পর্যন্ত চাকরি করলেন এবং তারপর আপনি নিজে থেকে যদি বলেন আমি চাকরি করতে চাই না, স্বেচ্ছা অবসর ভিআরএস নিতে চাই, তাহলে সেক্ষেত্রে ভিআরএস পেলেও আপনি কিন্তু পেনশনের জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন না। এবার আমরা জানবো কত বছর পর, অর্থাৎ কত বছর চাকরি করার পর স্বেচ্ছা অবসর নিলে আপনি পেনশনের জন্য যোগ্য হবেন। এক্ষেত্রে যে সঠিক উত্তরটি হলো সেটি হলো আপনি অন্ততপক্ষে 20 বছর চাকরি করার পর যদি স্বেচ্ছা অবসর নিয়ে থাকেন, অর্থাৎ ভিআরএস নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে তখন পেনশনের জন্য যোগ্য হিসাবে বিবেচনা করা হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে 10 বছর চাকরি করার পর আপনাকে যদি অবসর নিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি পেনশন পাবেন, কিন্তু স্বেচ্ছা অবসরের ক্ষেত্রে আপনাকে অন্ততপক্ষে 20 বছর চাকরি করতে হবে। 20 বছর কন্টিনিউয়াস চাকরি করার পর স্বেচ্ছা অবসর নিলে আপনাকে পেনশনের জন্য যোগ্য হিসাবে বিবেচনা করা হবে। এবার আমরা জানবো চাকরির সময়কাল আপনার কিভাবে নির্ণয় করা হয়। চাকরির সময়কাল নির্ধারণের যে সহজ হিসাব হলো আপনি যে ডেটে চাকরিতে যোগদান করেছেন এবং যে ডেটে চাকরি থেকে রিটায়ার নিচ্ছেন সেই সময়কালটিকে হিসেব করতে হবে এবং এই সময়কালের মধ্যে আপনার যদি কোনো বিনা বেতন ছুটি নেওয়া থাকে বা কোনো সাসপেনশন থেকে থাকে বা কোনো সার্ভিস ব্রেক থাকে, সেই সমস্ত দিনগুলি বাদ দিয়ে আপনাকে চাকরির সময়কাল নির্ণয় করতে হবে। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝাতে গেলে এরকম হবে, ধরুন আপনি 1/1/2000 সালে চাকরিতে যোগদান করেছেন এবং চাকরি থেকে অবসর নেবেন 31/12/2030 সালে, অর্থাৎ সহজ হিসাব অনুযায়ী আপনার চাকরির সময়কাল হচ্ছে 30 বছর। এটা তখনই থাকবে যদি আপনার এই সময়কালের মধ্যে কোনো রকম সার্ভিস ব্রেক বা কোনো রকম বিনা বেতন ছুটি বা কোনো রকম সাসপেনশন না থেকে থাকে, তবে অর্থাৎ এগুলি না থাকলে আপনার 30 বছর হবে চাকরির সময়কাল। এবার ধরুন আপনি এই 30 বছর সময়কালের মধ্যে 1 বছর আপনি বিনা বেতন ছুটি নিয়ে রেখেছেন, এছাড়াও 2 মাস আপনি সাসপেনশনে ছিলেন এবং 1 মাস আপনি এখানে সার্ভিস ব্রেক করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার যে চাকরির সময়কাল হবে 30 বছর মাইনাস 1 বছর 3 মাস, অর্থাৎ সেক্ষেত্রে আপনার চাকরির সময়কাল ধরা হবে 28 বছর 9 মাস। আশা করি আমি বিষয়টি বোঝাতে পারলাম। এবার আমরা জানবো পেনশনের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন। পেনশনের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আপনাকে অবশ্যই রাখতে হবে এবং সেটা অরিজিনাল আপনাকে রেখে দিতে হবে। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অতি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি হচ্ছে ফার্স্ট জয়েনিং রিপোর্ট, অর্থাৎ আপনি যে অফিসে বা যে স্কুলে বা অন্য যে কোনো জায়গায় প্রথম জয়েন করেছিলেন সেই ফার্স্ট জয়েনিং রিপোর্টটা আপনাকে এখানে রাখতে হবে। এছাড়াও বর্তমান চাকরির স্থানে যে জয়েনিং লেটার আছে সেটা, অর্থাৎ আপনি যদি ফার্স্ট জয়েনিংয়ের পরে অনেক জায়গায় ট্রান্সফার হয়েছেন সেক্ষেত্রে আপনি লাস্ট যে ট্রান্সফারটা পেয়েছেন সে লাস্ট ট্রান্সফারে যে জয়েনিং লেটার আছে সেটা আপনাকে রাখতে হবে। এর পাশাপাশি অ্যাকাডেমিক ডকুমেন্টস বলতে এক্ষেত্রে আপনি যে ডকুমেন্টসের উপর ভিত্তি করে চাকরিটি পেয়েছিলেন সেই সমস্ত ডকুমেন্টস, অর্থাৎ আপনার চাকরিটি যদি গ্র্যাজুয়েশন যোগ্যতার উপর ভিত্তি করে হয়ে থাকে তাহলে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত যাবতীয় অ্যাকাডেমিক ডকুমেন্টস লাগবে। এছাড়াও ফ্যামিলি স্টেটমেন্ট, আপডেটেড সার্ভিস বুক, নো পেমেন্ট ডিউ রিসিপ্ট এবং স্পাউসের সাথে ফটোগ্রাফ যদি আপনি বিয়ে করে থাকেন তাহলে সেক্ষেত্রে, তাহলে এই সকল ডকুমেন্টসগুলি প্রয়োজন পেনশন রিলিজের ক্ষেত্রে। পেনশন সংক্রান্ত বর্তমানে কোন কোন নিয়মগুলি প্রযোজ্য আছে তার উপর আমি কয়েকটি ভিডিও নিয়ে এই চ্যানেলে নিয়মিত আলোচনা করব। আজকের ভিডিওটি ছিল তার ফার্স্ট পার্ট। এরপরে এই চ্যানেলে খুব শীঘ্রই সেকেন্ড পার্টের ভিডিও, থার্ড পার্টের ভিডিও এবং ফোর্থ পার্টের ভিডিওটি আসতে চলেছে। সেই সকল ভিডিওগুলি দেখার জন্য এবং পেনশন সংক্রান্ত বর্তমানে সমস্ত নিয়মকানুনগুলি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।